ইরান বলে যে লেবাননে যুদ্ধবিরতি না হলে আমরা হরমুজ প্রণালী খুলব না। গত বছরে যখন মিউনিকে যখন সিকিউরিটি কনফারেন্স হচ্ছে, তখন কিন্তু এই জেডি ভ্যান্সের মাধ্যমে কিন্তু ডোনাল্ড ট্রাম্প ইউরোপকে আক্রমণ করার নির্দেশ দিয়েছিল। লেবাননের যদি স্ট্রাকচারটা দেখেন, পাওয়ার স্ট্রাকচারটা দেখেন, তাহলে এত সহজ হবে না হিজবুল্লাহকে নতজানু করা বা তার বিরুদ্ধে এরকম একটা সামরিক অভিযান চালানো। এই যুদ্ধের কারণেই কিন্তু ওই মামলাগুলো এখনো স্থগিত আছে। এবং যখন যুদ্ধ বন্ধ হবে তখন কিন্তু নেতানিয়াহুকে জেলে পৌঁছতে হবে। এই পোপ লিও কিন্তু চাচ্ছেন যে সেই রকমের একটা বিপরীতমুখী এবং প্রতিবাদী একটা আঁতাত গড়ে উঠুক এই ক্যাথলিক খ্রিস্টানদের সাথে মুসলিমদের। সবচেয়ে ভালো পথ হচ্ছে যে চীনের সাথে একটা আলাপ আলোচনা করা, আলাপ আলোচনার মাধ্যমেই যে বিরোধ আছে সেই বিরোধে নিরসন করা। চর্চা ডিকোডে স্বাগত। ইরান যুদ্ধ ইতিমধ্যে নতুন দিকে মোড় নিয়েছে। একে যুদ্ধ না বলে যুদ্ধবিরতি বলাই বোধহয় মঙ্গল, কারণ এখন যুদ্ধবিরতি চলছে। লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে ইরান হরমুজ প্রণালী খুলে দিয়েছে, কিন্তু এদিকে অবরোধ করে রেখেছে আবার হরমুজের বাইরে মার্কিন নৌবাহিনীর বিশাল বহর সেখানে অবস্থান করছে। এটা নিয়ে আমরা কথা বলবো। সিডনি থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন অধ্যাপক বদরুল আলম খান। অধ্যাপক খান, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত। আপনাকে অনেক ধন্যবাদ এবং আপনাদের দর্শক এবং শ্রোতা মণ্ডলীকে অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ। তো এই যে হরমুজ প্রণালী খুলে দেয়া নিয়ে ইরান বলছে পুরোপুরি খুলে দেয়া হয়েছে, আবার এর বাইরে আমেরিকা এই অবরোধ করে রেখেছে। তো ইরানের আসলে এই খুলে দেয়া নিয়ে নানা কথা চলছে, কিন্তু বিষয়টা আসলে হচ্ছে কি সেখানে, মানে বাস্তব পরিস্থিতিটা কি বলে আপনি মনে করছেন? হ্যাঁ, এই হরমুজ প্রণালী নিয়ে কিন্তু নানা ধরনের বিভ্রান্তির সৃষ্টি হচ্ছে। কারণ এর একমাত্র কারণ হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প, আমেরিকার প্রেসিডেন্ট যিনি, তিনি এমন সমস্ত উদ্ভট কথাবার্তা বলছেন। 1 মিনিট আগে একটা কথা, তারপরে আবার অন্য কথা বলছেন। এক সময় বলছেন যে হরমুজ প্রণালী খুলে দিয়েছে, এটা আমার কৃতিত্ব। অন্য সময় বলছেন যে আর হরমুজ প্রণালী বন্ধ হবে না, এটা সারা জীবন খোলা থাকবে। এইভাবে একটা আবহ তৈরি করছে, যে আবহাওয়ার মাধ্যমে তিনি বলতে যাচ্ছেন যে হ্যাঁ, ইরান নতি স্বীকার করেছে এবং এরপর থেকে ইরান এই হরমুজ প্রণালী নিয়ে আর কোনো উচ্চবাচ্য করবে না। অন্যদিকে 43টা দেশ, ইউরোপের 43টা দেশ, ইউরোপ, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড থেকে শুরু করে মোট 43টা দেশ, আরো পৃথিবীর অন্যান্য জায়গা থেকেও কিছু কিছু দেশ আছে, তারা বেশ কয়েকটা সিদ্ধান্ত নিয়েছে। তার ভেতরে একটা সিদ্ধান্ত হচ্ছে যে হরমুজ প্রণালী বন্ধ রাখাটা বন্ধ রেখে ইরান ভুল করেছে। দ্বিতীয় হচ্ছে যে আমরা চেষ্টা করব, এই 43টি দেশ চেষ্টা করবে হরমুজ প্রণালী সব সার্বক্ষণিকভাবে খুলে রাখার জন্যে। এবং তৃতীয় হচ্ছে যে ক্ষয়ক্ষতি হচ্ছে অর্থনীতিতে, বিশেষ করে ইউরোপীয় দেশগুলো এবং দক্ষিণ পূর্ব এশিয়া এবং এশীয় দেশগুলো, সেই ক্ষয়ক্ষতি কিভাবে মোকাবেলা করা যায় তার একটা প্ল্যান করা। এখানে কিন্তু কোনোভাবেই উল্লেখ করা হচ্ছে না যে হরমুজ প্রণালী কিন্তু খোলা ছিল। এই যুদ্ধটা বাধিয়ে এবং একটা সংলাপের ভেতরে আলাপ আলোচনা যখন চলছে সমস্যাটা নিয়ে, সংকটটাকে নিয়ে, তখন কিন্তু আমেরিকা এবং ইসরায়েল উভয়ে মিলে এই আক্রমণটা করলো এবং তখনই কিন্তু হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার একটা সিদ্ধান্ত ইরান নিল। বন্ধ করা না, কিন্তু যে সমস্ত দেশ ইরানের বিরুদ্ধে শত্রুতা করছে এবং আমেরিকা এবং ইসরায়েলের সাথে তাল মিলিয়ে চলছে, তাদের বিরুদ্ধে এই হরমুজ প্রণালী বন্ধ করা হয়েছিল। কিন্তু বাদ বাকিদের ক্ষেত্রে কোনো বাধা নিষেধ ছিল না। কেবলমাত্র একটা টোল দিতে হবে, বিশেষ একটা অর্থের পরিমাণ টোল দিতে হবে। এইটাই ছিল একটা প্যাটার্ন, মূল। এখন এর ভেতরে যুদ্ধবিরতি হলো 8ই এপ্রিল। এখন 8ই এপ্রিল যখন যুদ্ধবিরতি হলো, তখন এই যুদ্ধবিরতি নিয়ে
নানা সমস্যা দেখা দিল। একটা সমস্যা হচ্ছে যে এই যুদ্ধবিরতির ভেতরে কারা কারা অন্তর্ভুক্ত, এবং ডোনাল্ড ট্রাম্প কিন্তু 9 তারিখের যে টুইট বা তার যে টেক্সট পাঠিয়েছিল সেখানে কিন্তু তিনি উল্লেখ করেছেন যে হ্যাঁ, আমরা ইরানের 10টা পয়েন্ট যেটা দিয়েছে ইরান, তার উপরে ভিত্তি করে আমরা আলোচনা করব, এক। আর দুই হচ্ছে যে এই যুদ্ধবিরতির আওতার ভেতরে পড়ে লেবানন। কিন্তু তার একদিন পরেই কিন্তু শুরু হলো আমেরিকার নানা ধরনের পায়তারা, ষড়যন্ত্র, এবং আমার মনে হয় যে ইসরায়েলের চাপেই আমেরিকা, বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প এবং তার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, তারা দুইজনেই ঘোষণা করলো যে না, এর ভেতরে এই যুদ্ধবিরতিতে লেবানন অন্তর্ভুক্ত নয়। এবং আমরা এটাও জানি যে এই যুদ্ধবিরতিতে ভঙ্গন করার জন্যে বা এটা যেন কার্যকরী না হয় তার জন্য ইসরায়েল নির্বিচারে, এটা অকল্পনীয় একটা বিধ্বংসী একটা হামলা করলো। 10 মিনিটের ভেতরে প্রায় 50 থেকে 55টা বিমান বৈরুতের বিভিন্ন এলাকায় বোমাবর্ষণ করলো, এবং সেখানে তাৎক্ষণিকভাবে মারা গেল প্রায় 350 নিরীহ জনসাধারণ, যাদের কোনো অপরাধ ছিল না এবং যারা শান্তিপূর্ণ জীবনযাপন করছিল। সুতরাং এই যে একটা যে লেবাননকে অন্তর্ভুক্ত না করার যে সমস্ত কথাবার্তা আমেরিকার পক্ষ থেকে আসছিল, সেটা ইরান নাকচ করে দেয়, এবং ইরান বলে যে লেবাননে যুদ্ধবিরতি না হলে আমরা হরমুজ প্রণালী খুলব না। এর ভেতরে ওয়াশিংটন ডিসিতে একটা আলোচনা শুরু হয়, সেটা হচ্ছে ইসরায়েল, লেবানন এবং আমেরিকার ভেতরে মধ্যে, এবং এই আলোচনার পরে 10 দিনের একটা যুদ্ধবিরতি কার্যকরী করার জন্য ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করে, এবং সেই যুদ্ধবিরতিতে লেবানন এবং ইসরায়েলের সাথে সংঘর্ষ হবে না 10 দিনের জন্য, এরকম একটা চুক্তি বা একটা সিদ্ধান্তে তারা উপনীত হয়। কিন্তু প্রথম দিন এটা ঘোষণার পরও কিন্তু ইসরায়েল মেনে নেয়নি এটা, এবং তখন ডোনাল্ড ট্রাম্প তার টুইটে বিভিন্নভাবে প্রকাশ করে বলছে যে ইসরায়েলকে নিতে বাধ্য হবে, কারণ আমি যেটা সিদ্ধান্ত নিব সেটা ইসরায়েল সেটা মেনে চলতে বাধ্য হবে। যাই হোক, তার পরের দিন ইসরায়েল মেনে নিল এবং এখন যুদ্ধবিরতি আছে। এই যে মিটিংটা হলো, এই মিটিংটা কিন্তু মানে যে 3টা দেশ একসাথে যুক্ত হলো হঠাৎ করে, লেবানন, ইসরায়েল এবং আমেরিকা, সেরকম কিছু না। এটা একটা প্রচন্ড চাপের ভেতরে ছিল ডোনাল্ড ট্রাম্প এবং আমেরিকা, এবং ইসরায়েলকে আমরা অন্তর্ভুক্ত করতে পারি, কারণ এই হরমুজ প্রণালীটা বন্ধ রেখে ইরান কিন্তু চাপ দিচ্ছিল কূটনৈতিকভাবে বা ওপেনলি, খোলাখুলিভাবে চাপ দিচ্ছিল যে লেবাননের যুদ্ধবিরতি না হলে আমরা হরমুজ প্রণালী খুলে দিব না। এবং যখন এই যুদ্ধবিরতির এটা ঘোষণা করা হলো, তখনই কিন্তু ইরান বলল যে ঠিকই আছে, আমি এই আমি হরমুজ প্রণালী খুলে দিব। কিন্তু হরমুজ প্রণালী খোলার দুটো শর্ত আছে। একটা শর্ত হচ্ছে যে এটা কেবলমাত্র ওই যুদ্ধ বিরতি পর্যন্ত, তার মানে এটা সম্ভবত আমাদের সময়ে বা বাংলাদেশের সময় এটা মঙ্গলবার সকাল পর্যন্ত বা মাঝরাত পর্যন্ত। আর একটা হচ্ছে যে এই প্রণালী দিয়ে সেই সমস্ত জাহাজ যেতে পারবে না যে সমস্ত জাহাজ ওই সব দেশের, যেসব দেশ ইরানের বিরুদ্ধে আমেরিকা এবং ইসরায়েলকে সহায়তা করেছে যুদ্ধে। সুতরাং এই হচ্ছে মানে প্রেক্ষাপটটা। এখন সমস্যাটা হচ্ছে যে আমেরিকা বলছে যে হ্যাঁ, হরমুজ প্রণালী খুলে দিয়েছে, খুব ভালো কথা, ইত্যাদি ইত্যাদি, কিন্তু আমরা যে অবরোধ সৃষ্টি করে রেখেছি, নৌ অবরোধ যেটা, সেই অবরোধ বহাল থাকবে। তো এখন এটা কিভাবে হয়? এটা নৌ অবরোধ বহাল রাখা বা নৌ অবরোধ করার কোনো ঘোষণা ছিল না, বা কোনো ওই যুদ্ধবিরতি চুক্তিতে এটা অন্তর্ভুক্ত ছিল না যে হ্যাঁ, আমেরিকা নৌ অবরোধ করতে পারে, এবং বিশেষ করে ইরানের জাহাজ, তেলবাহী জাহাজ এবং ইরানের পোর্টগুলো, সে বন্দর আব্বাস থেকে শুরু করে আরো যে সমস্ত পোর্টগুলো এই হরমুজ প্রণালীর ধার ঘেঁষে বা
উপসাগরের তীর ঘেঁষে যে সমস্ত বন্দর আছে সেগুলোর উপরে একটা নিষেধাজ্ঞা জারি করে অবরোধ সৃষ্টি করলো। কিন্তু ব্যাপার হচ্ছে যে আমেরিকা চাইলেই তো আর অবরোধ হয় না, বা হরমুজ প্রণালী খুলে দেওয়া হয়েছে এবং সেটা সারা জীবন খোলা থাকবে এইরকম ঘোষণা দেওয়াও আমেরিকার ক্ষমতা নেই, কারণ হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ করছে, প্রণালীর যাতায়াতকে নিয়ন্ত্রণ করছে ইরান। সুতরাং এটা একটা যুদ্ধবিরতি ভঙ্গন যে আমেরিকা যেটা করছে। কিন্তু আমেরিকা কিন্তু এই নিষেধাজ্ঞা যেটা আরোপ করেছে বা অবরোধ যেটা করেছে পারস্য উপসাগরে, সেটাও কিন্তু সম্পূর্ণ না, কেউ মানছে না। বিশেষ করে রাশিয়ার জাহাজ যাচ্ছে, চীনের জাহাজ যাচ্ছে, এবং ইরানের মন্ত্রণালয় থেকেও আমরা জানতে পেরেছি, এবং বিশেষ করে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে, যে ইরানের বেশ কয়েকটা জাহাজ ইতিমধ্যে অতিক্রম করেছে। সুতরাং এইরকম একটা প্রেক্ষাপটের ভেতরে আমরা আছি, এবং এই প্রেক্ষাপটটা থেকে কোনো আশা করা যায় না যে এই যুদ্ধবিরতিটা যখন শেষ হবে তখন যুদ্ধবিরতি ডোনাল্ড ট্রাম্প আরো বাড়াবে কিনা তার সময়সীমা, সেটা সম্পর্কে একটা সম্ভাবনা আছে, অবশ্যই আছে। কিন্তু আমার মনে হয় যে ডোনাল্ড ট্রাম্প যা বলছে ঠিক তার উল্টো কাজ করবে, এবং ডোনাল্ড ট্রাম্পের একটা কথাও আমার মনে হয় যে বিশ্ববাসীর বিশ্বাস করা উচিত, কারণ সে প্রত্যেকটা কথাই মানে তাৎক্ষণিকভাবে বলে, কোনো ভেবে চিনতে বা একটা সুগঠিত আকারে একটা তার ক্যাবিনেটের মিটিং এর মাধ্যমে যে একটা সিদ্ধান্ত নিয়ে সে করে সেটা না। হঠাৎ করে তার মনে হলো একটা কথা বললো, হঠাৎ করে তার মনে হলো একটা উল্টো কথা বললো, ঠিক তার বিপরীত। এবং এটা কেন যে আমেরিকার ডোনাল্ড ট্রাম্পের ক্যাবিনেটের যারা আছে তারা এটা উল্লেখ করে না কেন, সেটাই অবাক লাগে। কারণ ডোনাল্ড ট্রাম্পের প্রত্যেকটা কথার ভেতরে বৈপরীত্য আছে, একটা কথার সাথে আরেকটা কথার কোনো মিল নেই। সুতরাং এটা তারা কেন করে না? এটা কি তাদের লেজুর বৃত্তির জন্য, বা তাদের পরাধীনতার জন্য, বা তাদের মানসিক যে নৈতিকতার ক্ষয় হয়েছে তার কারণে? অবশ্যই হতে পারে, সেগুলো সবই হতে পারে। সুতরাং এখন যে অবস্থাটা দাঁড়িয়েছে সেটা হচ্ছে যে অবরোধ ভঙ্গ করছে ইরান এবং রাশিয়া এবং চীনের নৌবাহী জাহাজ, চীনের তেলবাহী জাহাজগুলো। সুতরাং সেইভাবে মেনে চলা হচ্ছে না। কিন্তু এর মধ্যে আবার দেখেন আমেরিকার কত ভণ্ডামি। এর ভেতরেই স্কট বেসেন, যিনি বাণিজ্য মন্ত্রী বা বাণিজ্য সেক্রেটারি বলে তারা, সে ঘোষণা করেছে যে ইরানের উপরে একটা অবরোধ, একটা অর্থনৈতিক একটা স্যাংশন তারা আরোপ করেছে, এবং আরোপ করার জন্য তারা জানিয়ে দিয়েছে। এই আরোপের ভেতরে, এই স্যাংশনের ভেতরে পড়বে দুটো ইরানি ব্যাংক, কারণ এই তাদের স্কট বেসেন্টের বক্তব্য হচ্ছে যে কোনো লেনদেন, অর্থনৈতিক লেনদেন ইরানের কোনো ব্যাংকের মাধ্যমে কেউ যদি করে তাহলে সেই ব্যাংকের উপরে একটা নিষেধাজ্ঞা জারি হবে এবং স্যাংশন আরোপ হবে। সুতরাং দুটো ব্যাংককে তারা আইডেন্টিফাই করেছে। দুটো ব্যাংককে কি, তাদের নাম ঘোষণা করা হয়নি, কিন্তু তাদেরকে চিঠি দেওয়া হয়েছে যে তোমরা সতর্ক হও, তোমরা যদি কোনো ট্রানজ্যাকশন করো ইরানের সাথে বা ইরানের ব্যাংকের সাথে, তাহলে তোমাদের উপরে এই স্যাংশন বলবৎ হবে। ইরানি লিডারশিপ যারা, নেতৃত্ব যারা মন্ত্রী বা প্রধানমন্ত্রী বা পররাষ্ট্রমন্ত্রী বা প্রেসিডেন্ট, তাদের অ্যাসেটের উপরে একটা নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। অর্থাৎ তারা এই অ্যাসেটগুলো অন্য বিদেশি কোনো ব্যাংকে যদি থাকে তাহলে সেখানে তারা এই অর্থ তারা তুলতে পারবে না, বা খরচ করতে পারবে না, বা জমা দিতে পারবে না, এইরকম একটা পরিস্থিতি সৃষ্টি করে। এটা হচ্ছে দ্বিতীয় স্যাংশনের দ্বিতীয় একটা ধারা। এবং তৃতীয় হচ্ছে সেটা অদ্ভুত একটা ধারা। সেটা হচ্ছে যে আমেরিকা বলছে যে চীনে তোমার তেল যাচ্ছে, ইরানের তেল যাচ্ছে মূলত, সুতরাং আমরা চীনের উপরে, তুমি যদি তেল রপ্তানি বন্ধ না করো তাহলে আমরা চীনের উপরেও আমরা ট্যারিফ বসাবো, এবং সেই ট্যারিফের পরিমাণ হবে 50 থেকে 100%। এই যে কত রকমের পাগলামি করছে ডোনাল্ড ট্রাম্প, সেটা কল্পনা করা যায় না। এই মে মাসের 15 কি 16 তারিখের দিকে ডোনাল্ড ট্রাম্পের চীনে যাওয়ার কথা, সেখানে শি জিনপিং
চীনের প্রেসিডেন্টের সাথে তার আলাপ করার কথা, এবং আলাপটা হবে মূলত বাণিজ্য নিয়ে। এবং এই বাণিজ্য নিয়ে আলাপের আগেই এই রকমের যদি চীনের বিরুদ্ধে যদি এরকম যদি ট্যারিফ বসায়, অথবা ইরানের বিরুদ্ধে এই ধরনের স্যাংশন যদি বসায়, তাহলে আমার ধারণায় যে চীন পাল্টা ব্যবস্থা তো নিবেই, সেই সাথে ডোনাল্ড ট্রাম্পের সফরকেও তারা মানে ক্যান্সেল করে দিতে পারে, বাতিল করে দিতে পারে, এটারও সম্ভাবনা আমি লক্ষ্য করছি। সুতরাং এইরকম একটা পরিস্থিতির ভেতরে আমরা আছি। ডোনাল্ড ট্রাম্পের এখন প্রয়োজন হচ্ছে আমেরিকাবাসীদের তাকে ইতিমধ্যে তাকে যত দ্রুত সম্ভব তার প্রেসিডেন্সি থেকে অপসারণ করা, তা না হলে এই লোকটার হাত দিয়ে একটা পারমাণবিক একটা যুদ্ধ যে শুরু হবে না, সেরকম কোনো গ্যারান্টি আমি দেখতে পাচ্ছি না। এবং এটা একটা অত্যন্ত উদ্বিগ্ন একটা সময় আমরা পার করছি। তিনি কি বলেন না বলেন তার কোনো মাথামুন্ডু নেই, এবং সেই কারণে আমার মনে হয় যে আমেরিকার যারা এখনো বুদ্ধিমান ব্যক্তিবর্গ আছে, যারা অনেক রেসপন্সিবল ব্যক্তিবর্গ আছে, তাদের অবশ্যই এগিয়ে আসতে হবে এবং ডোনাল্ড ট্রাম্পকে মুখোমুখি তাকে প্রতিহত করতে হবে এবং প্রয়োজনে তাকে এই 16 নম্বর ধারা উল্লেখ করে তাকে ইমপিচ করা উচিত বা সরিয়ে দেওয়া উচিত, এবং জেডি ভ্যান্সকে সেখানে প্রেসিডেন্ট পদে বসানো উচিত। এই রকমের একটা আমার মনে হয় যে এছাড়া পৃথিবী যে কোন দিকে যাবে সে সম্পর্কে আমাদের কোনো ধারণা নেই। তো এইখানে আপনি যে একটু আগে বলছিলেন যে আমেরিকার ট্রাম্পের একতরফা ঘোষণার মাধ্যমে লেবাননের সঙ্গে একটা যুদ্ধবিরতি 10 দিনের যুদ্ধবিরতি হলো, এবং এটা ইসরায়েল প্রথমে মানেনি, পরে মানতে বাধ্য হয়েছে। আসলে এই যে গোটা ব্যাপারটা কি একটা ষড়যন্ত্রের, মানে বৃহত্তর ষড়যন্ত্রের কোনো পার্ট, কি মনে হয়? হ্যাঁ, ষড়যন্ত্র তো আছেই, এই কারণে যে আপনি লক্ষ্য করে দেখবেন যে ঘোষণায় কিন্তু বলা হচ্ছে যে আমরা হিজবুল্লাহর সাথে আমরা ডিল করব পরে। এর অর্থ হচ্ছে যে এখানে আমরা দুটো জিনিস আমাদের লক্ষ্য করার ব্যাপার আছে। একটা হচ্ছে যে আমেরিকা বাধ্য হয়েছে যে লেবাননের সাথে ইসরায়েলের এই যুদ্ধবিরতিটাকে কার্যকরী করা। এই কার্যকরী না হলে হরমুজ প্রণালী ইরান খুলে দেবে না, কারণ ওই যুদ্ধবিরতির একটা শর্তই হচ্ছে লেবাননের যুদ্ধবিরতি, শুধুমাত্র ইরান এবং ইসরায়েল বা আমেরিকার মধ্যেকার যুদ্ধবিরতি না। সুতরাং সেটা পূর্ণ হয়েছে। কিন্তু সেই সাথে এই মিটিং কিন্তু আর একটা সিদ্ধান্ত নিয়েছে যেটা তারা জানাচ্ছে না, সেটা হচ্ছে যে এই লেবাননের সরকার, এটা কিন্তু হিজবুল্লাহর সাথে তারা বসেনি, তারা বসেছে লেবাননের প্রেসিডেন্টের সাথে, সরকারের সাথে। সুতরাং লেবাননের সরকার যে সে হচ্ছে একেবারে আমেরিকাপন্থী, আমেরিকা যা বলে সেইভাবে চালায়। শুধু আমেরিকাপন্থী না, এমনকি ইসরায়েলপন্থী বলতেও আমার মনে হয় দোষ না। সুতরাং এইরকম একটা সরকারের সাথে তারা আলাপ আলোচনা করছে, এবং আলাপ আলোচনাটা করছে এই দিক নিয়ে যে কিভাবে হিজবুল্লাহকে প্রতিহত করা যায় এবং তাকে ডিসআর্ম করা যায়, তার অস্ত্র সরিয়ে, তাদের থেকে অস্ত্র কেড়ে নিয়ে বা অস্ত্র তারা যেন সারেন্ডার করে, এই রকমের একটা চাপ এই চুক্তির মাধ্যমে আমেরিকা এবং ইসরায়েল লেবাননের উপরে দিচ্ছে। সুতরাং এটাও কিন্তু একটা ষড়যন্ত্রের ব্যাপার যে এই 10 দিনের ভেতরে লেবানন সরকার কি করবে। তার সামরিক বাহিনী আছে, কিন্তু সেই সামরিক বাহিনী ব্যবহার করে সে কি হিজবুল্লাহকে নিরস্ত্রকরণ প্রক্রিয়ার মধ্যে দিয়ে নিয়ে যাবে এবং হিজবুল্লাহর বিরুদ্ধে সে যুদ্ধ ঘোষণা করবে। তাহলে একদিকে হিজবুল্লাহর বিরুদ্ধে লেবাননের সরকার যুদ্ধ শুরু করতে পারে, অন্যদিকে ইসরায়েলও হিজবুল্লাহকে যেভাবে হোক প্রতিহত করার জন্য বা তাকে নিশ্চিহ্ন করার জন্য আবার পুনরায় যুদ্ধ শুরু করতে পারে। এইরকম একটা দুই দ্বিমুখী একটা সাঁড়াশি আক্রমণের ভেতরে হিজবুল্লাহকে মানে ফেলার জন্যে আমার মনে হয় যে এই চুক্তিটা হয়েছিল। কিন্তু আপনি যদি লেবাননের যদি স্ট্রাকচারটা দেখেন, পাওয়ার স্ট্রাকচারটা দেখেন, তাহলে এত সহজ হবে না হিজবুল্লাহকে নতজানু করা বা তার বিরুদ্ধে এরকম একটা সামরিক অভিযান চালানো। একটা কারণ হচ্ছে যে হিজবুল্লাহ দেখিয়ে দিয়েছে যে তারা এখনো পর্যন্ত একটা ভায়াবল শক্তি, এবং সেই শক্তিটা কেবলমাত্র যে সামরিক ক্ষেত্রে তারা প্রদর্শন করছে ইসরায়েলের বিরুদ্ধে তাই না, তাদের কিন্তু রাজনৈতিক
প্রতিপত্তি বা ক্ষমতাটাও কিন্তু লেবাননের ভিতরে অত্যন্ত শক্তিশালী। আপনি লেবাননের জনসাধারণের ধর্মীয় দিক থেকে যদি আমরা তাদের ক্যাটাগরাইজ করি বা ভাগ করি, তাহলে আমরা দেখব যে লেবাননের 1/3 জনসংখ্যা হচ্ছে খ্রিস্টান, আর 1/3 হচ্ছে সুন্নি মুসলিম, আর 1/3 হচ্ছে শিয়া মুসলিম। এটাই হচ্ছে লেবাননের বিভাজন। এখন এই লেবাননের পার্লামেন্টে শিয়া অর্থাৎ আমরা বলছি ইসরায়েলের যে ইরানের যারা সমর্থক, সেই শিয়া বাহিনী এবং হিজবুল্লাহ এবং আরো ক্ষুদ্র ক্ষুদ্র বেশ কয়েকটা শিয়া পার্টি আছে, যারা মিলে লেবাননের পার্লামেন্টের প্রায় অর্ধেকের একটু কম তাদের সদস্য সংখ্যা। সুতরাং সেখানে কিন্তু একটা সাংঘাতিক একটা শক্তি আছে হিজবুল্লাহ। এটা হচ্ছে এক। দ্বিতীয় হচ্ছে যে এই শিয়া হিজবুল্লাহ বিশেষ করে তার যে মানে লেবাননে তার সম্পর্কে যে ধারণাটা, সেটা একদিকে অনেকেই তাকে খারাপ হিসেবে দেখে, যে লেবাননের দুর্দশা এবং এই যে বমিং করছে ইসরায়েল, তার পেছনে মূল কারণই হচ্ছে হিজবুল্লাহ, এ ধরনেরও একটা চিন্তা আছে। আবার অন্য দিক থেকে এ চিন্তাটাও আছে কিন্তু যে হিজবুল্লাহ কিন্তু ইসরায়েলের আগ্রাসনকে প্রতিহত করছে এবং রক্ত দিচ্ছে। সুতরাং এইরকম একটা পরিস্থিতি হয়ে আছে সেখানে, এবং লেবাননের অধিকাংশ মানুষই কিন্তু এই হিজবুল্লাহর পক্ষে, বিশেষ করে সুন্নি ভেতরের একটা অংশ। খ্রিস্টানদের ভেতরের অংশটা আমি ঠিক বলতে পারবো না এখন, কিন্তু সুন্নি যারা আছে তাদের ভেতরে একটা বিভেদ আছে। তাদের এক অংশ কিন্তু এই শিয়া হিজবুল্লাহকে সমর্থন করে এবং তারা ইসরায়েলের বিরুদ্ধে এবং ইসরায়েলের এই যে আক্রমণের বিরুদ্ধে। সুতরাং এইরকম একটা পরিস্থিতিতে আমি মনে করি না যে হিজবুল্লাহকে দমন করা সম্ভব হবে। আর একটা জিনিস লক্ষ্য করে দেখেন, ইসরায়েল যেটা করছে লেবাননে, সেটা একটা যুদ্ধাপরাধের থেকেও মারাত্মক। কারণ এই পর্যন্ত লেবাননের মেডিকেল বা স্বাস্থ্য বিভাগ যে খবরটা জানিয়েছে, সেটা হচ্ছে যে এই কয়দিনের ইসরায়েলি আক্রমণের কারণে 89 জন প্যারামেডিক্স যারা সাহায্য করে আহতদের বা নিহতদের সরিয়ে নেওয়ার ক্ষেত্রে সাহায্য করে, এই যে প্যারামেডিক 89 জন তারা মারা গেছে। সুতরাং প্যারামেডিকদেরকে টার্গেট করছে ইসরায়েল, এবং এটা কিভাবে বোঝা যাচ্ছে, এমনকি পশ্চিমা বিশ্বের যে সমস্ত নিউজ পেপার আছে যারা সম্পূর্ণ অন্যভাবে এই ইসরায়েলের হামলাটাকে দেখে বা বিশ্লেষণ করে বা উপস্থাপন করার চেষ্টা করে, তারাও কিন্তু বলতে বাধ্য হচ্ছে যেটা একটা যুদ্ধাপরাধী একটা ব্যাপার করছে। সুতরাং যুদ্ধ অপরাধে দণ্ডিত ইসরায়েল কিভাবে? কারণ এই প্যারামেডিকরা তারা একটা ওয়েব ক্যাম তারা ব্যবহার করছে, এবং দেখা গেছে যে মৃতদের ভেতরে কিভাবে ইসরায়েল ড্রোন দিয়ে আক্রমণ করছে এই সমস্ত অ্যাম্বুলেন্সগুলো, এবং সেখানে যারা যে সমস্ত প্যারামেডিকরা আছে তারা সেখানে আহত হচ্ছে অথবা নিহত হচ্ছে, অর্থাৎ মোট 89 জন। এবং এটা যুদ্ধের যত নিয়ম কানুন আছে সবকিছুকে ভঙ্গ করে ইসরায়েল এই কাণ্ডগুলো করছে। ইসরায়েল বলছে যে হিজবুল্লাহ এখন তাদের ট্যাকটিক্স সরিয়ে তারা তাদের যোদ্ধাদেরকে এখন বৈরুতের বিভিন্ন আবাসিক এলাকায় স্থানান্তরিত করেছে, সুতরাং আমরা সেই সমস্ত জায়গাগুলো আক্রমণ করব। কিন্তু আসলে যে সমস্ত আক্রমণগুলো হচ্ছে সেটা কিন্তু হিজবুল্লাহ অধিষ্ঠিত অঞ্চলে না, সেগুলো হচ্ছে বা এলাকায় না, সেটা হচ্ছে যেখানে খ্রিস্টানদের আধিপত্য বা খ্রিস্টানরা বেশি থাকে, অথবা যেখানে সুন্নি মুসলিমরা থাকে। সুতরাং এটার কোনো জাস্টিফিকেশন নাই। এই আক্রমণ যেভাবে ইসরায়েল করছে, এটা যুদ্ধের সমস্ত আইন শৃঙ্খলা ভঙ্গ করে ইসরায়েল এটা করছে। এবং ইসরায়েল এটা করছে কারণ ইসরায়েল এমন একটা দেশ, যে দেশ সার্বক্ষণিক একটা যুদ্ধের ভেতরে থাকতে চায়, বিশেষ করে নেতানিয়াহু ওই দেশের প্রধানমন্ত্রী, কারণ তার বিরুদ্ধে যে সমস্ত মামলাগুলো আছে এই যুদ্ধের কারণেই কিন্তু ওই মামলাগুলো এখনো স্থগিত আছে।
এবং যখন যুদ্ধ বন্ধ হবে তখন কিন্তু নেতানিয়াহুকে জেলে পচতে হবে। সুতরাং এই কারণেই এটাও একটা অন্যতম কারণ কেন নেতানিয়াহু এইভাবে একটা বিধ্বংসী একটা যুদ্ধের ভেতরে লেবাননকে ফেলে দিয়েছে এবং নিরীহ মানুষদেরকে হত্যা করছে। প্রায় 2-3 হাজার নিরীহ মানুষ ইতিমধ্যে মারা গেছে অথবা গুরুতরভাবে আহত হয়েছে। সুতরাং লেবাননের এই যে যুদ্ধবিরতির উদ্দেশ্যটা কি সেটা এই দিক থেকে বিশ্লেষণ করা যায়। এটা একদিক থেকে যেমন ইরানের চাপের কারণে হয়েছে, অন্য দিক থেকে হয়েছে যে একটা ষড়যন্ত্র আছে এর ভেতরে হিজবুল্লাহকে দমন করা এবং সেটা যৌথভাবে দমন করা, একদিক থেকে লেবানন, অন্য দিক থেকে ইসরায়েল এই হিজবুল্লাহকে আক্রমণ করবে অদূর ভবিষ্যতে। কিন্তু আমার মনে হয় না এটা কোনো সফল একটা কিছু হবে, এই কারণে যে লেবাননের ওই ক্ষমতা নেই, বিশেষ করে রাজনৈতিক ইয়ের থেকে এবং জনমতের দিক থেকে, যে হিজবুল্লাহকে আঘাত করে বা তাকে পদানত করে বা তাকে অবনত করে। তো এই একটু অন্য প্রসঙ্গে আসি, যে ইরানের সঙ্গে যে শান্তি আলোচনা ট্রাম্প বা তার পারিষদবর্গ চালিয়ে যাচ্ছেন, সেক্ষেত্রে আমেরিকার অভ্যন্তরীণ রাজনীতি কতটা মানে প্রভাব ফেলেছে ট্রাম্পের উপর? আমাদের মূল প্রশ্নটা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প এই কিছুদিন আগে যুদ্ধবিরতির ভেতরে যে শান্তি আলোচনার একটা আনুষ্ঠানিকতা শুরু করে, সেটার ভেতর দিয়ে কিন্তু দুটো জিনিস বেরিয়ে আসে। একটা হচ্ছে যে এই নিউক্লিয়ার যে পারমাণবিক যে পরীক্ষা নিরীক্ষা ইরান করছে সেই সংক্রান্ত একটা, সেটার উপরে আমি আলোকপাত করব। আর একটা হচ্ছে যে আমেরিকার অভ্যন্তরীণ রাজনীতি, সেখানে কিন্তু একটা সাংঘাতিক রকমের একটা কি বলে তোলপাড় চলছে, এবং সেই তোলপাড়টা হচ্ছে জেডি ভ্যান্সের সাথে মার্কো রুবিওর, এবং ডোনাল্ড ট্রাম্পও কিন্তু এর ভেতরে ইনভলভ। খুব আমার মনে হয় এটা খুবই একটা ইন্টারেস্টিং দিক থেকে আমরা এটাকে দেখতে পারি। কিন্তু প্রথমেই হচ্ছে যে আমেরিকা যে সমস্ত প্রচেষ্টা নিয়েছে বা পাকিস্তানের মধ্যস্থতায় যে সমস্ত প্রচেষ্টাগুলো নেওয়া হয়েছিল শান্তি আলোচনা, সেটা সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। কারণ এই কারণে যে আমেরিকা কখনোই চায়নি যে এই আলোচনাটা ফলপ্রসূ হোক। আমি গত একটা আলোচনায় বলেছিলাম যে জেডি ভ্যান্স একজন কূটনীতিক না, তার কোনো কূটনৈতিক কোনো অভিজ্ঞতা নেই। এখানে আসা উচিত ছিল মার্কো রুবিওর, কারণ মার্কো রুবিও কিন্তু সিনেটের বৈদেশিক যে নীতিগুলো প্রণয়ন করে আমেরিকা, সেই কমিটির অন্যতম একজন ব্যক্তিত্ব সে, এবং সেখানে তার দীর্ঘ 20 বছরের অভিজ্ঞতা আছে। সে পৃথিবীর বিভিন্ন অঞ্চল সম্পর্কে ভালো জানে এবং কূটনীতি কিভাবে করতে হয় সে জানে। কিন্তু মার্কো রুবিওকে সম্পূর্ণভাবে বাইরে দূরে সরিয়ে রেখে ডোনাল্ড ট্রাম্প পাঠিয়েছেন প্রথমত জেডি ভ্যান্সকে, এবং জেডি ভ্যান্স ওখানে গেছেন তার স্ত্রীকে নিয়ে, এবং তার স্ত্রী হচ্ছে অন্তঃসত্ত্বা। সুতরাং এটা কি একটা হলিডে বা মানে ছুটি যাপন করার জন্য যাওয়া, না একটা সিরিয়াস একটা নেগোসিয়েশনে বা আলোচনার জন্য যাওয়া? সুতরাং এদিক থেকে কিন্তু জেডি ভ্যান্স যেটা করেছে, এবং তার জনপ্রিয়তা কিন্তু সাংঘাতিকভাবে কমে এসছে আমেরিকার ভেতরে। সুতরাং তারা যে এটা ব্যাপারে সিরিয়াস না, একটা শান্তি আলোচনার ব্যাপারে যে সিরিয়াস না, এটা বারবার তারা উল্লেখ করে দেখাচ্ছে। সুতরাং এবং বিশেষ করে আরো দুইজন, গ্যারেট কুশনার এবং উইটকফ, এই দুইজন ব্যক্তিত্ব, এরা ব্যবসায়ী, এরা হচ্ছে রিয়েল এস্টেটের ব্যবসায়ী। এদের কোনো কূটনৈতিক বুদ্ধি নেই কূটনৈতিক আলোচনা কিভাবে করতে হয়। একটা কূটনৈতিক আলোচনা করতে গেলে যে দেশের সাথে আমি কূটনৈতিক আলোচনা করছি সেই দেশের ইতিহাস সম্পর্কে আমাকে ভালো জানতে হবে। আমার দৃঢ় বিশ্বাস আছে যে উইটকফ এবং কুশনারকে যদি বলা হয় যে ইরান কোন জায়গায় এবং ইরানের কোন কোন শহর আছে, ইরানের ইতিহাস কি, ইরানের এই যে বিপ্লব হলো 1979 সালে, সেই বিপ্লবের কারণ কি, শিয়া মতাদর্শটা কি, শিয়া ধর্ম পারমাণবিক অস্ত্র সম্পর্কে ধারণা পোষণ করে,
পারস্য সভ্যতা বলে যেটা আছে সেটা কি, এই সমস্ত প্রশ্নগুলোর একটা উত্তরও তারা দিতে পারবে না, অথচ তারা এমন একটা সেই দেশের সাথে নেগোশিয়েট করার চেষ্টা করছে, সংলাপ করতে চেষ্টা করছে যে দেশ সম্পর্কে তাদের কোনো ধারণাই নেই। সুতরাং এইরকম একটা টিম পাঠিয়ে, অথচ অন্যদিক থেকে আপনি দেখেন যে ইরান যে টিমটা পাঠিয়েছে সেখানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে তার পার্লামেন্টের যিনি স্পিকার তিনি আছেন, এবং প্রায় 80 জন এক্সপার্ট, তারা ওই ব্যবসায়ী না, তারা এক্সপার্ট, এবং সেই এক্সপার্টের ভেতরে ইরানের কেন্দ্রীয় ব্যাংকের যিনি গভর্নর তিনি আছেন, তাছাড়া আছে এই পারমাণবিক গবেষণার সাথে যুক্ত যে সমস্ত বৈজ্ঞানিকরা আছে, তারা নখদর্পণে তাদের আছে পারমাণবিক অস্ত্র বলতে কি বোঝায়, ইউরেনিয়াম উৎকর্ষীকরণটাকে কি বলতে কি বোঝায়, এ সমস্ত প্রত্যেকটা জিনিস খুঁটিনাটি তাদের নখদর্পণে, এবং সেই রকম একটা টিম নিয়ে গেছে, অথচ সেখানে আলাপ আলোচনা এই জেডি ভ্যান্স এবং উইটকফ এবং কুশনার করছে। সুতরাং এটা দিয়েই প্রমাণিত হয় যে আমেরিকার স্টেট ডিপার্টমেন্ট, পররাষ্ট্র দপ্তর যেটা, সেটা কোনোভাবেই এই ব্যাপারটাকে সিরিয়াসলি নেয় নাই। আর একটা দিক হচ্ছে যে এই জেডি ভ্যান্সের সাথে মার্কো রুবিওর একটা গন্ডগোল আছে, কে 2028 সালে নমিনেশন পাবে, রিপাবলিকান পার্টির নমিনেশন পাবে, এবং ডোনাল্ড ট্রাম্প কিন্তু অত্যন্ত সচেতনভাবেই এই জেডি ভ্যান্সকে ওই প্রতিযোগিতা থেকে, বিশেষ করে মার্কো রুবিওর সাথে প্রতিযোগিতা থেকে তাকে দূরে সরিয়ে দেওয়ার জন্য চেষ্টা করছে, এবং তার প্রেফার্ড ক্যান্ডিডেট, তার নির্বাচিত বা ক্যান্ডিডেট হবে মার্কো রুবিও। সেই জন্য জেডি ভ্যান্সকে যেভাবে হোক তাকে নানাভাবে ডুবানো এবং তার ভাবমূর্তিটাকে আরো কলুষিত করা এবং নিচে নামানো, সেই কাজটাই করছে ডোনাল্ড ট্রাম্প। তার একটা উদাহরণ আমি দিই। আর একটা উদাহরণ হচ্ছে যে তাকে ডোনাল্ড ট্রাম্প কিন্তু তাকে হাঙ্গেরিতে পাঠাচ্ছে ভিক্টর অরবানের নির্বাচনী প্রচারণার সময় তাকে পাঠালো, এবং জেডি ভ্যান্স সেখানে গেলেন, সেখানে তিনি বক্তৃতা দিলেন। কিসে দিলেন? ইংরেজিতে দিলেন, এবং হাঙ্গেরির মানুষের প্রায় 70-80 ভাগ তারা ইংরেজি বোঝে না, অথচ সেখানে যে ইংরেজিতে ভাষণ দিলেন, এবং ভিক্টর অরবানের এই যে ভরাডুবিটা হলো নির্বাচনে, তিনি যে এত বড় মার্জিনে তিনি হেরে গেলেন, তার একমাত্র কারণ হচ্ছে জেডি ভ্যান্স। এবং এর মাধ্যমে ভিক্টর তিনি হারলেন না, মানে হাঙ্গেরির অরবানই হারলেন না, জেডি ভ্যান্সও কিন্তু তার ভাবমূর্তি অনেক নষ্ট হলো। এই কারণে যে জেডি ভ্যান্স যখন ফিরে আসলেন, তখন খবর শুনলেন যে না, ভিক্টর অরবান পরাজিত হয়েছে, অথচ সে যে সেখানে এই ভিক্টর অরবানের পক্ষে বলে আসলো, যাকে সে সমর্থন দিয়ে আসলো, সে হেরে গেল। আরো একটা কারণ আছে ইউরোপে জেডি ভ্যান্সের ভাবমূর্তি আরো কমে যাওয়ার কারণে। গত বছরে যখন মিউনিকে যখন সিকিউরিটি কনফারেন্স হচ্ছে, তখন কিন্তু এই জেডি ভ্যান্সের মাধ্যমে কিন্তু ডোনাল্ড ট্রাম্প ইউরোপকে আক্রমণ করার নির্দেশ দিয়েছিল, এবং সেই আক্রমণের ভাষা ছিল অত্যন্ত তীব্র এবং অত্যন্ত অবমাননাকর, এবং ইউরোপ কিন্তু এর কারণে জেডি ভ্যান্সকে কখনো ক্ষমা করবে না বা মাফ করবে না। সুতরাং জেডি ভ্যান্সের এই অবস্থা। আর একটা উদাহরণ দিই আমি, ডোনাল্ড ট্রাম্প কিন্তু ইতিমধ্যে আক্রমণ করে বসেছেন ভাটিকানের পোপ লিওকে, এবং সেই আক্রমণটা অত্যন্ত তীব্র, এবং সেই আক্রমণের আগে সে একটা কার্টুন মতো করে সে দেখাচ্ছে যে সে হচ্ছে জিসাস ক্রাইস্ট, এবং সে মানুষকে সেবা করছে, সে সাহায্য করছে, এই ডোনাল্ড ট্রাম্প। কিন্তু এর বিরুদ্ধে আমেরিকায় 70 মিলিয়ন, তার মানে 7 কোটি মানুষ কিন্তু এই ক্যাথলিক ধর্মে বিশ্বাসী। এই 7 কোটি মানুষের রেশ এবং তাদের যে রাগ এবং ক্রোধ, সেটা প্রকাশ করার কারণে ডোনাল্ড ট্রাম্প সেই কার্টুনটা বা তার যে মানে যিশু খ্রিস্টের অবয়ব নিয়ে যে তামাশা সে শুরু করেছিল, সেটা সরিয়ে নেয়। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে তারপরেই কিন্তু সে ভ্যাটিকানের পোপ লিওর বিরুদ্ধে সাংঘাতিক রকমের আক্রমণ করে,
এই পোপ লিও হচ্ছে আমেরিকার অধিবাসী। তিনি নির্বাচিত হয়েছেন বেশ কিছুদিন আগে, 2 বছর মতো আগে পোপ হিসেবে, এবং তিনি একটা ভিন্ন চরিত্রের মানুষ। তিনি প্রথমেই বলেছেন যে ইরানকে আক্রমণ করা ঠিক হয় নাই, ধর্মের নাম দিয়ে যে কোনো যুদ্ধ পরিচালনা করা সেটা হচ্ছে অনৈতিক এবং অধর্মীয়। এটা হচ্ছে এক। দ্বিতীয় হচ্ছে গাজার বিরুদ্ধে, গাজায় যে গণহত্যা হয়েছে তার বিরুদ্ধেও কিন্তু এই পোপ লিও সাংঘাতিকভাবে প্রতিবাদী ছিল, এবং সে তার ঘৃণা, বিশেষ করে ইসরায়েলের প্রতি তার যে ঘৃণা এবং ক্রোধ এবং আক্রোশ সেটা প্রকাশ করেছে। আরো একটা ব্যাপার আমরা লক্ষ্য করে দেখব, সেটা হচ্ছে যে মধ্যপ্রাচ্যে যত যুদ্ধে বা স্বাধীনতার যুদ্ধে যারা প্রাণ দিয়েছে তাদের প্রতি সম্মান জানানো বা শ্রদ্ধা জানানোর জন্য এই পোপ লিও কিন্তু বিভিন্ন দেশে গেছেন এবং সেখানে যে ফুল দিয়েছে তাদের সমাধিতে। সুতরাং যেমন একটা উদাহরণ বলতে পারি, আলজেরিয়াতে সেরকম একটা উদাহরণ আমি বলতে পারি যে আলজেরিয়াতে তিনি গিয়েছিলেন পোপ লিও, এবং সেখানে যে তিনি আলজেরিয়ার মানুষ যারা ফ্রান্সের বিরুদ্ধে যুদ্ধ করে স্বাধীনতা এনে দিয়েছে আলজেরিয়ার, তাদের সমাধিতে বা তাদের যে স্মৃতিস্তম্ভ সেখানে যে সে ফুল দিয়েছে। সুতরাং একটা জিনিস লক্ষ্য করার ব্যাপার এখানে, এই ভাটিকানের প্রধান যিনি এই পোপ লিও, তিনি এই কাজগুলো করছেন কেন, বিশেষ করে মুসলিম দেশগুলোতে এবং মুসলিমদের ভেতরে যে আক্রমণটা হচ্ছে বিশেষ করে ইসরায়েলের মাধ্যমে এবং আমেরিকার মাধ্যমে, তিনি তার সম্পূর্ণ বিপরীত স্রোতে যে তিনি ভিন্ন একটা অবস্থান নিচ্ছেন কেন? তার কারণ হচ্ছে যে আমেরিকায় যেভাবে জায়নবাদ এবং ইভাঞ্জেলিক্যাল খ্রিস্টানদের একটা আঁতাত গড়ে উঠেছে, এই পোপ লিও কিন্তু চাচ্ছেন যে সেই রকমের একটা বিপরীতমুখী এবং প্রতিবাদী একটা আঁতাত গড়ে উঠুক এই ক্যাথলিক খ্রিস্টানদের সাথে মুসলিমদের। সুতরাং এই প্রচেষ্টাটা কিন্তু হচ্ছে, এবং এটা আমরা খেয়াল করছি না বা লক্ষ্য করছি না, কিন্তু আমার মনে হয় বেশ কয়েকজন বিশেষজ্ঞ যারা এই বিষয়ে বা যারা বিশ্লেষণ করেন এবং সোশ্যাল মিডিয়াতেও আলাপ আলোচনা করেন, তারা কিন্তু এই দিকটা লক্ষ্য করেছেন, এবং আমিও এটা লক্ষ্য করে দেখেছি যে এই রকমের একটা প্রক্রিয়া চলছে বিশেষ করে মধ্যপ্রাচ্যে, যে ক্যাথলিক ধর্মাবলম্বীদের সাথে, এবং তাদের সংখ্যা হচ্ছে 1 বিলিয়ন পৃথিবীব্যাপী। সুতরাং এটা বিশাল একটা ফোর্স, এবং এই 1 বিলিয়ন ক্যাথলিক তারা কিন্তু পোপকে কিন্তু তাদের ধর্মগুরু হিসেবে মানেন। সুতরাং এটা যদি সম্ভব হয় তাহলে একটা প্রতিবাদী কণ্ঠ বিশেষ করে ইসরায়েল এবং আমেরিকার এই জায়নবাদের সাথে মিলে যে ইভাঞ্জেলিক্যাল খ্রিস্টানরা যেটা করছে, যুদ্ধ, তারপরে গণহত্যা, নির্বিচারে প্যালেস্টাইনিয়ানদের হত্যা করা, তাদের জমি দখল করা, লেবাননের বিরুদ্ধে যুদ্ধ করা, শিশু হত্যা করা, এই দিকটার যে নৈতিক একটা যে অপরাধ, এটা সেই নৈতিক অপরাধের বিরুদ্ধে আর একটা কণ্ঠ কিন্তু আমরা লক্ষ্য করছি, সেটা পোপ লিওর মাধ্যমে হয়তো সেটা সম্পন্ন হবে। তো আপনার কাছে আমি শেষ যে জিনিসটা অল্প কথায় জানতে চাইব, সেটা যদি আমরা হাইপোথেটিক্যালি ধরেও নিই যে একটা আগামী রোববার সোমবার যে কোনো সময় যদি ইসলামাবাদে আলোচনা হয় বা অন্য পর্যায়ে যদি যুদ্ধবিরতি দীর্ঘায়িত হয়, তাহলেও কি যে 28শে ফেব্রুয়ারি 2026-এর আগের যে বিশ্ব, সেইটা কি 28শে ফেব্রুয়ারি 2026-এর পরের বিশ্ব কি আবার তার আগের জায়গায় ফিরে যেতে পারবে? 28শে ফেব্রুয়ারি যে আক্রমণটা হলো, সেই আক্রমণের পরে যে বিশ্ব, সেই বিশ্ব কি আগের বিশ্বে ফিরে যাবে? আমি মনে করি না। এর ভেতরে বিভিন্ন পরিবর্তন হচ্ছে। একটা পরিবর্তন হচ্ছে যে ইরান আজকে অনেক বেশি শক্তিশালী এবং একজন ইম্পর্টেন্ট একটা গ্লোবাল প্লেয়ার হিসেবে আত্মপ্রকাশ করেছে। যে হরমুজ প্রণালী দিয়ে নির্বিঘ্নে তেলবাহী জাহাজ যাতায়াত করত, সেই হরমুজ প্রণালী আজকে ইরানের নিয়ন্ত্রণে আছে, এবং সেই কারণে ইরানের যে কর্তৃত্ব বা আধিপত্য এই পারস্য উপসাগরে, এটা কিন্তু আগে ওইভাবে ছিল না।
বা আগে প্রকাশ পায়নি। সুতরাং এটা একটা বড় একটা ঘটনা। দ্বিতীয় হচ্ছে যে ইরান প্রমাণ করেছে যে তার শক্তি আছে, আমেরিকার মতো শক্তিশালী একটা দেশকে এবং ইসরায়েলের মতো একটা শক্তিশালী বিশেষ করে বিমান বাহিনীর দৃষ্টিকোণ থেকে যদি আমি দেখি, তাহলে ওই শক্তিকে সে পরাভূত করতে পেরেছে, সে নতজানু হয়নি। অর্থাৎ ইরান হারেনি, ইরান টিকে আছে। এটাই হচ্ছে সবচেয়ে বড় পাওয়া। এর সাথে যে সমস্ত অন্যান্য অ্যালাইনমেন্টগুলো হচ্ছে, বিশেষ করে ইউরোপের সাথে আমেরিকার একটা বিশাল একটা পার্থক্য সৃষ্টি হচ্ছে এবং সেই পার্থক্যটা আমরা লক্ষ্য করে দেখছি নেটোকে সম্পূর্ণভাবে ডোনাল্ড ট্রাম্প এবং আমেরিকা তার ইকুয়েশন থেকে বা তার চিন্তা ভেতর থেকে সম্পূর্ণ বাদ দিয়ে দিয়েছে। এমনকি গতকালকে বা আজকের খবরে যে ডোনাল্ড ট্রাম্প বলছে যে না, নেটোর কোনো আসার প্রয়োজন নাই এই পারস্য উপসাগরে এবং হরমুজ প্রণালীতে কোনো হস্তক্ষেপ করার। সুতরাং ডোনাল্ড ট্রাম্প এত তিক্ত বিরক্ত এবং এই যে বিভেদটা সৃষ্টি হয়েছে, এই বিভেদটা মেটাতে যদি মেটেও তাহলে অনেক দিন সময় নেবে। অর্থাৎ আমেরিকার সাথে যে ট্রান্স আটলান্টিক যে একটা আঁতাত ছিল ইউরোপের, সেই আঁতাতটা সম্পূর্ণ ভেঙে গেছে এবং সেটাও কিন্তু এই ইরান আমেরিকা ইসরায়েল যুদ্ধের কারণে। তৃতীয় হচ্ছে যে আজকে এমন একটা সম্ভাবনা দেখা দিয়েছে যেখানে ইরানও কিন্তু রিয়ালাইজ করছে, উপলব্ধি করছে যে তার যে একলা চলা নীতি ওই অর্থে যে সে স্বয়ংসম্পূর্ণ এবং তার দেশকে মানে নিরাপদে রাখা বা প্রতিরক্ষা ব্যবস্থা তার মিসাইল সিস্টেম দিয়ে এবং তার ড্রোন সিস্টেম দিয়ে টিকিয়ে রাখা সম্ভব, এটার থেকে সে বেরিয়ে আসবে আমার মনে হয়। এবং আমার ধারণায় রাশিয়ার সাথে এবং চীনের সাথে যে পর্যায়ে হোক না কেন, বিশেষ করে সামরিক ক্ষেত্রে একটা নতুন আঁতাত সৃষ্টি হতে যাচ্ছে, যে আঁতাত এমন একটা পর্যায়েও যেতে পারে যেখানে একটা এই ত্রিমুখী একটা প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা যাবে এবং ইরানের যে প্রতিরক্ষা ব্যবস্থা, বিশেষ করে এয়ার ডিফেন্স সিস্টেম, আকাশ প্রতিরক্ষার যে সিস্টেমটা, যেটা রাশিয়া কিন্তু আগেই একটা প্রস্তাব দিয়েছিল কিন্তু ইরান সেই প্রস্তাবটা তাদের ওই সামরিক চুক্তিতে অন্তর্ভুক্ত করেনি। সুতরাং এটাও তারা আবার রিভিজিট করতে পারে, সেই দিকে ফিরে যেতে পারে। চতুর্থ হচ্ছে যে ইরানের প্রতি যে সিম্প্যাথি বা সমবেদনা, এটা কিন্তু সারা বিশ্বব্যাপী এবং আপনি লক্ষ্য করে দেখেন যে প্রত্যেকটা দেশই কিন্তু বিশেষ করে তৃতীয় বিশ্ব বা আমরা যেটাকে বলি গ্লোবাল সাউথ, সেই দেশগুলো কিন্তু আজকে ইরানের পক্ষে দাঁড়িয়েছে এবং তারা হয়তো সোচ্চার না ওইভাবে, কিন্তু তাদের নৈতিক সমর্থন আছে ইরানের প্রতি এবং তারা সেই সমর্থনটা কিন্তু নানাভাবে জানাচ্ছে যে হ্যাঁ, ইরান দেখিয়ে দিয়েছে যে নতজানু হওয়া না, যুদ্ধ করা, মুখোমুখি মোকাবেলা করা, এই একটা অশুভ শক্তি, একটা অসুর শক্তির বিরুদ্ধে যদি টিকে থাকতে হয় তাহলে তাকে মোকাবেলা না, তার ভৃত্যগিরি করা না। পঞ্চম একটা আমার মনে হয় ডাইরেকশন বা আমরা প্রবণতা দেখছি, সেটা হচ্ছে যে গালফ দেশগুলো থেকে শুরু করে দক্ষিণ পূর্ব এশিয়ায় তারা যে সমস্ত দেশগুলো এতদিন ধরে মনে করেছে যে আমেরিকা তাদের নিরাপত্তা ব্যবস্থাকে নিশ্চিত করবে, তারা কিন্তু আজকে অন্ততপক্ষে সন্দিহান যে আমেরিকা আসলেই পারবে কিনা, বিশেষ করে গালফ দেশগুলো। এবং তারা কিন্তু ইউনাইটেড আরব এমিরেট কে আমি ধরি না, কারণ সে এমনভাবে লেজুর বৃত্তি করছে ইসরায়েল এবং আমেরিকার, তাকে ধরছি না। কাতারকে ধরছি না, বাহরাইনকে ধরছি না, কিন্তু সৌদি আরবের ভেতরে একটা সন্দেহ জেগেছে এবং সেই সন্দেহটা, এবং ওমান তো আছেই। সুতরাং সৌদি আরবের ভেতরে এই সন্দেহটা যদি জাগে তাহলে এটা একটা বিশাল একটা মোড় পরিবর্তনকারী একটা ঘটনা হবে। আর একটা জিনিস আপনারা লক্ষ্য করে দেখবেন যে সেটা খুব একটা মিডিয়াতে এসছে কিন্তু আলোচনা হয়নি, সেটা হচ্ছে যে তাইওয়ানের যিনি বিরোধী নেত্রী, তিনি কিন্তু এই কিছুদিন আগে 4 দিন আগে চীন সফরে গেলেন এবং চীন সফরে যে তিনি শি জিনপিংয়ের সাথে আলাপ করেছেন, পররাষ্ট্রমন্ত্রীর সাথে আলাপ করেছেন এবং সেখানে একটা দীর্ঘ আলোচনা, এবং তিনি বোধহয় 3 দিন সেখানে ছিলেন। সুতরাং এই আলোচনা তিনি কেন গেলেন, যাওয়ার এই কারণ যে তারা উপলব্ধি করছে যে তাইওয়ানের নিরাপত্তা আমেরিকার পক্ষে নিশ্চিত করা কখনো সম্ভব হবে না। সুতরাং সবচেয়ে ভালো পথ হচ্ছে
যে চীনের সাথে একটা আলাপ আলোচনা করা, আলাপ আলোচনার মাধ্যমেই যে বিরোধ আছে সেই বিরোধে নিরসন করা। এমনকি জাপান থেকে শুরু করে দক্ষিণ কোরিয়া এবং আরো অন্যান্য যে সমস্ত দেশগুলো আছে দক্ষিণ পূর্ব এশিয়ায়, তারাও কিন্তু আজকে ভাবছে যে তাদের নিরাপত্তা আজকে আমেরিকার পক্ষে নিশ্চিত করা সম্ভব না। সুতরাং তারাও যদি মোড় পরিবর্তন করে তারা অন্তত পক্ষে সন্দিহান হন, সেটাও তো একটা বড় একটা পাওয়া, তাই না? কারণ এরা যেভাবে লেজুর বৃত্তি করে বা ভৃত্যগিরি করে যেভাবে এতদিন চলেছে, সেই জায়গায় একটা পরিবর্তন হচ্ছে। সুতরাং গ্লোবালি আমরা এই 5টা পয়েন্ট থেকে আমরা বলতে পারি যে পৃথিবী বদলে গেছে এবং এই বদলানোটা আর ফিরে যাবে না ফেব্রুয়ারির 28 তারিখের আগে। সুতরাং একটা নতুন পৃথিবীর জন্ম হতে যাচ্ছে বলে আমি মনে করি। অনেক ধন্যবাদ অধ্যাপক খান চর্চাকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, চর্চা ডিকোডে এখন এ পর্যন্তই। দেখা হবে পরের পর্বে।